আসসালামু আলাইকুম। 24শে আগস্ট আমাদের সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচের সাপোর্ট সেশনে আপনাকে স্বাগতম। মেইনলি আমাদের এই সাপোর্ট সেশন গুলো নেওয়া হয় আমাদের রানিং যে ব্যাচ গুলো থাকে, নট অনলি সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ, আমাদের যতগুলো প্রাইভেট ব্যাচ আছে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস এবং পাইথন, এই ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদেরকে প্রতিটা ক্লাস থেকে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়। সেই প্র্যাকটিস প্রবলেম গুলোতে তারা যদি কোনো সমস্যা ফেস করে তারা এই সাপোর্ট সেশনে জয়েন করতে পারে। আমাদের প্রতিদিন 10:30 থেকে 11:30 পর্যন্ত সাপোর্ট সেশন হয়। এই সাপোর্ট সেশনে তারা জয়েন করে তারা তাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারে। ওকে, মনোজ ভাই আছেন? হ্যাঁ স্যার। তো আপনি তো ইন্ডিয়া থেকে ক্লাস করতেছেন, তো কেমন লাগতেছে আমাদের ক্লাসগুলো? হ্যাঁ স্যার, আমার খুবই ভালো লাগছে ক্লাসগুলো করতে। আপনি যেভাবে বোঝাচ্ছেন খুব অল্প সহজেই আমি বুঝে যাচ্ছি, আমার খুব উপকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। ঠিক আছে, তো আপনার কিছু প্রবলেম মেবি আপনি ফেস করতেছেন, সো কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে হেল্প করতেছি। এস স্যার। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিতেছি, আপনি স্ক্রিন শেয়ার করেন। মনোজ, আপনি ল্যাপটপ দিয়ে কি জয়েন করতে পারবেন? সম্ভব? না স্যার, আমি তো বাইরে থাকি আর কি, তো আমি বাইরে এসেছিলাম। আমার ওই আচ্ছা, ল্যাপটপটা তাহলে ওখানে আপনি আপনার আছে। ফোনটাকে তাহলে আপনি আপনার ফোনটাকে গেমিং মোড করেন। গেমিং মোড? স্যার দেখতে পাচ্ছেন না? গেমিং মোড, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, বাট এইভাবে আপনিও কোড বুঝবো না, আপনি আমাকে ভালো বুঝাতে পারবেন। আপনি গেমিং মোড করেন, তাহলে দেখবেন আপনার কোড করতে ভালো লাগবে এই ওয়েবসাইটটাতে। গেমিং মোড তো কিভাবে করে স্যার, ওটা তো আমি গেমিং বুঝতে মোড বলতে পারছি না। ওই যে আপনি যে মুভি দেখার সময় যেভাবে করেন পোর্ট্রেট, ওইটার কথা বলতেছি। ও আচ্ছা। হ্যাঁ আচ্ছা, ওইটাকে শর্টকাটে আমরা গেমিং মোড বলি আর কি, রোটেশন অন করেন আপনি। এস স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি কি এন্টায়ার স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ হ্যাঁ। বাট আপনার স্ক্রিন এত জুম হয়ে আছে কেন? এটা এত জুম হয়ে থাকে না। আপনি অন্য কোনো ওয়েবসাইটে যান তো, আপনি ব্রাউজার ওপেন করে অন্য কোনো ওয়েবসাইটে যান। এইভাবে না, আপনি ওই মোডে যান, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। আচ্ছা, আপনি হচ্ছে ব্রাউজার দিয়ে ওপেন করতেছেন না মনে হয়, আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করেন ভাইয়া। গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করেন, এটা অফ করে দেন, ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দেন। হ্যাঁ, আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেন আপনার মোবাইলে। উনি হচ্ছে পুরো জিনিসটি কেটে দিয়েছে। যাই হোক, আবার জয়েন করুক, তারপর হচ্ছে আমরা আবার স্টার্ট করবো। হ্যালো তাসনিম, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম। প্র্যাকটিস কেমন চলতেছে আপু? ভাইয়া আমি 1 সলভ করছিলাম, 2 তে গিয়ে আটকে গেছি, পরে আর করা হয় নাই। 2 টা হচ্ছে রান হচ্ছে না কেন জানো। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি যদি ভুল না হই আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন।
এবং আপনি PP1 এর একটা প্রবলেম সলভ করেছেন। নো প্রবলেম, আমরা 11:30 পর্যন্ত আছি এবং আপনি 11:30 পর্যন্ত যতগুলো পারেন সলভ করেন। সমস্যা হলে আপনি আমাদেরকে শেয়ার করেন। ঠিক আছে, এখন আপনি স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার করে আমাকে বলেন যে আপনি কোনটাতে প্রবলেম ফেস করতেছেন। আচ্ছা ভাইয়া, আমি এটা বের করে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। শিওর। মানাজ, আপনি হচ্ছে একটা কাজ করবেন, যখন স্ক্রিন শেয়ার করবেন তখন হচ্ছে আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, সেই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি ওয়ান কম্পাইলারে ঢুকবেন। Yes, বুঝতে sir. পেরেছেন মানাজ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার এখানে ঠিক আছে। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, তো আমি বাড়ি এসেছি, ওই জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, আর এই টাইমটাতে কি মানে নেক্সট ডে থেকে এই টাইমটাতে কি বাসা থেকে ক্লাস করা সম্ভব আপনার, মানে ল্যাপটপ দিয়ে কোনোভাবে? না স্যার, আমি তো বাসাতে আমি কল করতাম, মানে পারবো না আর কি, মানে আমার এখানে ল্যাপটপ নাই আর অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আপনি মোবাইল দিয়েই পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি মোবাইল দিয়ে হচ্ছে ওইটা প্রথম প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দুই একটা ক্লাস করলে সাপোর্ট সেশনে আসলে বুঝে যাবেন যে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, কোন সফটওয়্যার ইউজ করলে ভালো। ঠিক আছে, কোনো হ্যাঁ সমস্যা স্যার, নেই। হ্যাঁ স্যার। ওকে, আমরা হচ্ছে ফার্স্টে তাসনিমের কাছে যাব। তাসনিমের প্রবলেমটা সলভ করলে মানে যে আপনি হ্যান্ডটা রাইজ করে রাখেন, তাহলে আমি সেকেন্ডে আপনার কাছে যাব। ভাই আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে ভাইয়া, এটার প্রবলেম হচ্ছে। ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করতে পারবেন লিটল বিট? ভাইয়া এটা ইনক্রিজ করবো কিভাবে? এই যে রান বাটনের পাশে যে তিনটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, দেন এডিটর সেটিংস এ যান। ওকে, দেন 14, আগে ফন্ট সাইজটা দেন, লাইক 20 দেন। হ্যাঁ 20 দেন, 14টা কেটে দেন। এটা একটু উইয়ার্ড আর কি, মানে লাস্টের ডিজিট আপনি কাটতে পারবেন না, তো আপনি যেহেতু ফন্ট সাইজ লাইক 20 দিতে চান, এখন 1টা কাটতে পারবেন। এক্স্যাক্টলি। এখন অন্য কোথাও ক্লিক করেন, চলে যাবেন। ওকে ফাইন। আচ্ছা, ইন্টিজার এ বি, সাম, ডিফারেন্স, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ ডি। আপনি ইন্টিজার টাইপের ইনপুট নিচ্ছেন, দুইটা স্ক্যানআপ ইউজ করার প্রয়োজন নাই, আপনি একটা স্ক্যানআপ ইউজ করেন। প্রথমে আমরা কোডগুলো একটু ঠিক করি, রিডেবিলিটি গুলো একটু করি আর কি। ভাইয়া ওটা আমি ফার্স্টে একবারই করছিলাম, পরে যখন দেখলাম রান হচ্ছে না তখন দুইবার দিয়ে ট্রাই করে দেখছিলাম। না, এটাতে কোনো ইস্যু নাই, ইনপুটে কোনো ইস্যু নাই। আচ্ছা, আমি একটু আউটপুট ফরম্যাটে দেখতে চাই, একটু স্ক্রল করেন প্রবলেম স্টেটমেন্টে। ভাইয়া, জাস্ট আ মিনিট। জি। ও আচ্ছা বুঝতে পারছি। Add equal to 30, sub, multiplication, division, modulus. স্পেলিং ঠিক আছে সবগুলো, আপনি শিওর? জি ভাইয়া। ওকে, ইনপুট দেন, কোড রান করেন, দেখা যাক কি হয়। ও না ভাইয়া, এখানে আমি তো সবগুলা মনে হয় দেই না, এখানে সামটা দেওয়া নাই। সাম দেয়া আছে তো, এবির পরে তো সাম। ও হ্যাঁ, আপনি রান করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। 1020 ইনপুট দেন আগে। 30 minus 10, 200, division 0, and modulus 10. Okay, submit. Please. কি জানি বলতে পারি না তাহলে তো। Okay, problem 2 তে যান। ও না ভাইয়া, এটাতে তো প্রবলেম ছিল না, আমি ভুল কিন্তু করে। আমাদের প্রবলেম 1 এ তো গ্রিন টিক ছিল না, আমি দেখলাম। ও এটা জানি না ভাইয়া, কিন্তু ওটা প্রবলেম হয়নি, এটা প্রবলেম ছিল। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এরিয়া অফ এ রেক্টাঙ্গেল ইকুয়াল টু RECTANGLE। ওকে, ইন্টিজার টাইপ দেয়া আছে 5, 3। ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। এক্সাম্পলটা গতকালকে দিয়েছিলাম, কি দিয়ে জানি এক্সাম্পলটা দিয়েছিলাম আমি। সাপোজ আপনাকে আমি লাঞ্চ করাতে নিয়ে গেছি রেস্টুরেন্টে, খাবার অর্ডার দিয়েছি, এবার খাবার এখনো আসে না, আমি আপনাকে বারবার বলতেছি তুমি খাবার স্টার্ট করো, তাহলে কি পসিবল? না। তাহলে 6 নাম্বার লাইনে দেখেন, আপনি ওয়েটার এখনো খাবার নিয়ে আসে নাই, বাট আপনি 6 নাম্বার লাইনে বলতেছো তুমি খাবার দাবার শুরু করে দাও। আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, মানে এটা হচ্ছে স্ক্যানএফ এর পরে দিতে হবে। এক্স্যাক্টলি, আপনাকে আগে ইনপুট নিতে হবে, তারপর হচ্ছে অপারেশন করতে হবে। আপনি রোগী আসেন, অপারেশন কাকে করবেন?
রান কিন্তু করেন, ভাইয়া সি submit। প্লাস প্লাসে খুব সম্ভবত এই প্রবলেমটা হয় না, তাই না? সি প্লাস প্লাসে আমি মনে হয় এই টাইপের রং কখনো খাই নাই। ওকে, নো প্রবলেম, আপনি আগে এটা সাবমিট করি, দেন আমরা এই সেম কোডটাকে সি প্লাস প্লাসে রান করি, দেখি জিরো কেন আসতেছে। এই যে ভাই এই প্রবলেমটাই হচ্ছে, মানে এরিয়াটা উল্টাপাল্টা দিতেছে, আবার মাঝে মাঝে রানও হচ্ছে না। LENGTH with আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ধরেন এক বালতি পানি নিয়ে আসলেন, বালতি নিয়ে যান নাই, বলতেছেন আমাকে সে পানি দিচ্ছে না। 9 নাম্বার লাইন চেক করেন। পার্সেন্টেজ কি? ও আচ্ছা, আমি এইটা দেই নাই। এবার কি হবে? দেখা যাক, হ্যাঁ হয়েছে। সাবমিট করেন। হ্যাঁ হয়েছে দেখেন ভাইয়া। প্রোগ্রামিং এর ইচ এন্ড এভরি ইরোর, আপনি কি খেয়াল করছেন, ইচ এন্ড এভরি ইরোর রিয়েল লাইফের সাথে মিলে যায়। সো প্রোগ্রামিং জিনিসটা কঠিন না, বা মঙ্গল গ্রহ থেকেও আসে নাই, আমাদের রিয়েল লাইফ থেকেই আসছে। সো যখন কোনো ইরোর মানে ইরোর আসবে, তখন চিন্তা করবেন যে কি কারণে আসতে পারে। যেমন এখানে জিরো আসতেছিল, বাট আপনি তো কোথাও জিরো প্রিন্ট করতেছেন না। এখন আপনি কি মনে করতে পারেন এটা হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আসে নাই, আপনার কোডেরই আউটপুট সেটা। এখন আসলে প্রোগ্রামিং এ কোনো কিছু ইরর না, জানেন এটা কি জানেন, কোডিং এ কোনো ইরর নাই। আপনি যে কোডটা করছেন সেটা হলো আউটপুট। ধরুন কোন একটা ইরর আসছে, আসলে এটা ইরর না, আমরা বলি এটা একটা ইরর, ইরর না। আপনি যে কোডটা করছেন সেটারই আউটপুট সেটা। এখন আপনি ভুল করছেন, ভুল আউটপুট আসছে। ব্যাপারটা এরকম না যে ভাই আমার কোড এক্স্যাক্টলি ঠিক আছে, বাট সাবমিট হচ্ছে না বা সাকসেস হচ্ছে না, যদি না আমরা প্রবলেম সেট করতে কোনো মিস্টেক করি, তাহলে তাহলে আপনার সাইড থেকে কোনো মিস্টেক হচ্ছে। বুঝতে পারছেন তাসনিম? জি ভাইয়া। ওকে, সি প্লাস প্লাসে এটা আসে কিনা আপনি যদি দেখতে চান, তাহলে আপনাকে ওয়েট করতে হবে, আমি সবার সলিউশনটা করে তারপর আপনাকে নিয়ে রান করে দেখবো সি প্লাস প্লাস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনি ভাইয়া। এই টাইমের মধ্যে ক্লাস থেকে বের হবেন না, কারণ আপনি কিন্তু জয়েন করছেন 1 ঘন্টা টাইম। সো এই 1 ঘন্টা টাইমকে ইউটিলাইজ করতে হবে। আপনি এই 1 ঘন্টা প্রবলেম 3, 4 এগুলো ট্রাই করতে থাকেন। ঠিক আছে? ওকে ভাইয়া, ভাইয়া তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। শেয়ার অফ করেন, বাট লিভ নিয়েন। আচ্ছা ভাইয়া। দেন মনোজ, আপনাদের যাদের হ্যাঁ স্যার। প্রবলেম আছে হ্যান্ড রাইজ করে রাখবেন, কারণ আমি হ্যান্ড রাইজের সিরিয়াল অনুযায়ী রাখবো। ওকে মনোজ, আপনার স্ক্রিন শেয়ার করেন, দেন ক্রোম ব্রাউজার ওপেন করে ওয়ান কম্পাইলারে জয়েন করেন। ক্রোম ব্রাউজারে যান, মোবাইলটাকে গেমিং মোড করেন। আপনারটা এমন আসে কেন, পোর্ট্রেট হয় না কেন? আপনি ই করেন তো, সোজা করেন, মোবাইল সোজা করেন মনোজ। স্যার দেখতে পাচ্ছেন? মনোজ কি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, বাট বোঝা যাচ্ছে না, মানে শুধুমাত্র আমি ওয়ান কম্পাইলার ওয়েবসাইটের লোগোটা দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আপনি কি ফোনটা এখন সোজা করে ধরেছেন, মানে নর্মাল নর্মাল মোডে, গেমিং মোডে না, নর্মাল মোড? আপনি একটা কাজ করেন মনোজ, এটা বেটার হয়। আপনি যেহেতু পাচ্ছেন স্ক্রিন স্যার? শেয়ারে প্রবলেম হচ্ছে, মনোজ আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? ওকে, মনে হচ্ছে মেবি নেট প্রবলেম। মনোজ আছেন? নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে এখানে। আপনি আমাকে একটা কাজ করেন, আপনি যে কোশ্চেনটা সলভ করতে পারতেছেন না, সেই কোশ্চেনটা লিঙ্কটা আমাকে দেন। আপনি যে করেছেন গতকালকে তো আমি দেখিয়েছি যে কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয়, আপনি আমাকে লিঙ্কটা দেন,
দেন আমার এখান থেকে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে ওটা সলভ করে দিচ্ছি, যে কোথায় ভুল হয়েছে আমি বলতেছি আপনাকে। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। ঠিক আছে স্যার, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। ঠিক আছে। মাহফুজ ভাইয়া, আসসালামু প্রবলেম আলাইকুম ভাই। শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে একটা প্রশ্নের জন্য হ্যান্ড রেজ করছিলাম। আপনার এই শিওর। সপ্তাহে কি PP1 নিয়ে শুধু সাপোর্ট সেশন হবে, না আবার PP1 এর পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়, PP2 তে যদি কেউ যায় প্রবলেম হয়, এটা নিয়ে কি এই সপ্তাহে কোনো কথা হবে, না শুধু PP1 ই? আচ্ছা, সাপোর্ট সেশন হচ্ছে ব্যাপারটা এরকম যে রানিং যে ব্যাচটা আছে তাদের আগে আমরা সলভ করাই। আপনি যদি মানে রানিং ব্যাচ থেকে আগায় থাকেন বা আগের ব্যাচের হন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। তো না রানিং ভাই, ব্যাচে যারা এটা বুঝাই নাই ভাই যে বা আমি পড়তেছি বা এরকম না, মানে আমি বুঝাই নাই যে PP2 পড়তেছি, মানে বুঝাইলাম কি PP1 এর একটা প্রবলেম শেষ হয়েছে, যে PP2 অনেক বিষয়টা মানে জানলে PP2 তে যাইতে পারতাম, এর জন্য মানে বললাম প্রশ্নটা। আমি যে কই নাই যে আমি PP1 সম্পূর্ণ শেষ PP2 তে যাবো এরকম বলতে। হ্যাঁ হ্যাঁ, আপনি মানে আমার অ্যান্সারটাও সেম, যে আমরা হচ্ছে আগে আমাদের রানিং যে ক্লাসটা আছে ওই ক্লাস থেকে প্রবলেম যদি সবার সলভ হয়ে থাকে, ও সেই ক্ষেত্রে আমি ওকে। হচ্ছে আপনি অ্যাডভান্স কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব, সেটা হচ্ছে আপনার লাস্টে ওয়েট করতে হবে। ব্যাপারটা এরকম না যে রানিং ক্লাসের প্রবলেম নিয়ে কেউ একজন বসে আছে, আপনি হচ্ছে অ্যাডভান্স কোশ্চেন করছেন, আমি আপনাকে অ্যান্সার দিব, বাট সেটা সবার পরে, যখন আমাদের রানিং ব্যাচের বা রানিং যে ক্লাস, যেমন আমাদের এখন ব্যাচ 9 এর ক্লাস 1 আর 2 শেষ হয়েছে, তো ক্লাস 1 আর 2 থেকে PP0 আর PP1 হয়েছে। দেখো এই PP0 PP1 এর মধ্যে যাদের প্রবলেম আছে সেটা আমরা সলিউশন দিব, তারপর হচ্ছে যাদের অ্যাডভান্স প্রবলেম তাদের আমরা দেখব। বুঝতে জি ভাই, পারছেন? বুঝতে পেরেছি। জি ভাই, ধন্যবাদ এর জন্য অনেক সময়। হ্যাঁ মনোজ, আমি আপনার লিঙ্কটা, মনোজ আপনি হোম পেজের লিঙ্ক পাঠিয়ে দিয়েছেন, আপনি ওই প্রবলেমের লিঙ্কটা পাঠান আমাকে। আমি ক্লাসে দেখিয়েছি যে স্পেসিফিক একটা প্রবলেম আপনি করতেছেন, ওটা লিঙ্ক কিভাবে পাঠাতে হয়। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। স্যার আমি মোবাইলে জি বুঝতে পারছি না কিভাবে কপি করব। তাহলে আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে লাস্টে দেখাচ্ছি। ওকে। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আসলে আমাদের সাপোর্ট সেশন গুলোতে স্টুডেন্ট একটু বেশি থাকে, সরি ফর দ্যাট। আচ্ছা অবশ্য জয়েন কম করেছে। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, যেহেতু দেশের বাইরে আছি, একটু আপডেট নেই, যদি কিছু মনে না করেন। ওখানে কি অবস্থা? শিওর। আপনারা পিপলদের জন্য চ্যারিটি করলেন আপনারা ইউনিভার্সিটিতে, এমনিতে আমি নেটে দেখতেছি। ব্যাপারটা হচ্ছে আমি তো ঢাকাতে আছি, ঢাকা উত্তরার দিকে আছি, তো এদিকে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর দিকে সমস্যা আছে। মানে পুরো একটা দেশের সাইটই ধরতে গেলে পুরোটা ফ্লডে আছে। গুগল, আপনি নিউজে মাঝে মধ্যে ওরা গুগল ম্যাপে ট্র্যাক করে একটা ছবি ছবি দিয়েছিল, তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা পুরো একটা সাইডে একদম বন্যায় ভেসে আছে। তো আমাদের ক্যাম্পাস থেকে হচ্ছে আমরা চ্যারিটি কালেক্ট করলাম, তারপর সেগুলো প্যাকেজিং এই ধরনের কাজগুলো করলাম, করে হচ্ছে পাঠিয়ে দিলাম। এন্ড আমাদের ক্যাম্পাস থেকে হচ্ছে আমাদের যে বিএনসিসি আছে, আমরা তাদের মাধ্যমে মানে জিনিসগুলোকে পাঠিয়েছি। ব্যাপারটা এরকম না যে অনেক ইউনিভার্সিটি যেটা করতেছে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা টিম যাচ্ছে, যেটা কোনো প্রয়োজনই নেই। আমরা সব জিনিসগুলোকে একসাথে করতেছি, একসাথে করে আমাদের যে বিএনসিসি আছে, আমরা আমাদের ক্যাম্পাসে যে বিএনসিসি আছে তাকে আমরা আমাদের ক্যাম্পাসের সেনাবাহিনী মনে করি। আমাদের যত মানে এই ধরনের যত ডিসিশন আছে বা যত কাজকর্ম আছে, আমরা তাদেরকে হেল্প করি, বাট সেন্ট্রালি তারা হচ্ছে কাজগুলো করে। তো আমরা বিএনসিসি কে বুঝিয়ে দিছি, দেন বিএনসিসি যে হেড আছে উনি হচ্ছে এই জিনিসগুলো সেনাবাহিনীকে বুঝিয়ে দিছে। তো আমরা নিজেরা পার্সোনালি স্টুডেন্ট এখানে যাব প্লেসে, এরকম আমরা খুব কম করতেছি। বাট হ্যাঁ, ইউনিভার্সিটি কিছু স্টুডেন্ট আছে যারা নিজ উদ্যোগে যাচ্ছে, সেটা ছাড়া বাট পুরো ক্যাম্পাসে যে জেনারেশন গুলো আছে ওইটা হচ্ছে আমরা বিএনসিসি কে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আজকে রাতে নাকি আপনার আরেকটা কোন বাঁধ খুলে দেওয়ার কথা, বৃষ্টি হচ্ছে ওইদিকে, তো এটা খুলে দিলে আরেকটু বিপদ হয়ে যেতে পারে। বাট ঢাকার দিকে আজকে বৃষ্টি হয়েছে, তো কিন্তু ফেনীর ওইদিকে নাকি সরি, ঢাকার দিকে বৃষ্টি হয়নি, বাট ফেনীর ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে। যেমন আমাদের একজন টিম মেম্বার ফাহিম, ওর বাসা হচ্ছে 2 তলা, বাসা মনে হয় কুমিল্লার ওইদিকে, তো ওর নিচতলা হচ্ছে পুরো ডুবে আছে, ওরা সব বাসার সবাই সব দোতলায় আছে। তো খুব বাজে একটা অবস্থা এই। হ্যাঁ, আমরা দোয়া করতেছি, এছাড়া আর কি করতে পারি আসলে। এখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতেছে, কিন্তু এখানে ন্যাচারাল ডিজাস্টার, এটাকে প্রুফ করতে গেলে আসলে অনেক কিছুই ডিপেন্ড করে এখানে।
যাই হোক, এখন আমাদের মেন হচ্ছে এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারি, এবং এটা প্রপার যদি ম্যানেজমেন্টটা ভালোভাবে হয় এবং ক্ষয়ক্ষতি প্লাস প্রাণহানি যতটা কমানো যায় আর কি। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একটা জিনিস হচ্ছে, আমরা যখন যেটা করি, এখন যেটা দেখতেছি যে ডোনেশনের দিকে বা দেশ বিপদে পড়লে আমরা ডোনেশন জিনিসটা অনেক সাপোর্ট করতেছি বা অনেকে ডোনেট করতেছে। আপনার আসুন্না ফাউন্ডেশনে একদিনে 20 কোটি টাকা ডোনেশন আসছে, ইটস এ হিউজ অ্যামাউন্ট। এটা মানে কল্পনাও করা যায় না। ওনারা জি প্রায় জি 70 মেট্রিক টন মনে হয় শুনলাম, ওনারা হচ্ছে খাবার বা সবকিছু মিলিয়ে ই করতেছে। তো ইটস হিউজ আর কি। এখন এগুলি ঠিক আছে, কিন্তু এখানে কিছুটা টেকনোলজি, যেমন আপনারা ভালো বুঝতে পারবেন আপনার টেকনোলজি ব্যাকগ্রাউন্ডে, ড্রোন শট নিয়ে নিয়ে মানে কোথায় মানুষ আসলে আটকা আছে এদেরকে রেস্কিউ কিভাবে করা যায়, এবং হুম, হুম, ওই ম্যানেজমেন্টটা এবং ট্র্যাক রাখা যে আসলে কতজনকে হেল্প করা হয়েছে এবং কারা কি কি পাইছে না পাইছে। কারণ এখন যদি এটা লোকাল গভর্নমেন্টকে দেয়, ওই যে ইউপি মেম্বার, এরা তো বুঝে নেই কি অবস্থা। এটাকে আসলে, ওটা যেহেতু রিমোট প্লেস, এখন ওখানে পানিতে সব ডুবে আছে, এখন হুম, হুম। এতগুলি লোক ওখানে যাওয়া, গিয়ে দেখা যাচ্ছে যে একটা রাস্তা ভেঙে গেছে, এখন যাওয়ার পথ একমাত্র হয় হেলিকপ্টারে আর না হলে স্পিড বোট। এতটা সক্ষমতা দেশের আছে কিনা, এবং এই মানুষগুলিকে আশ্রয় কেন্দ্রে জায়গা দেয়া বা ওখানে আসলে অনেক ব্যাপার এই ধরনের আসলে বাংলাদেশ তো এইভাবে ফেস করে না এত বড় ডিজাস্টার। আসলে ব্যাপারটা কি, আমি একটা জিনিস, আমার নিজে একটা জিনিস আজকে মনে আসলো সবকিছু দেখে। এই জিনিসটা নিয়ে আমি হয়তো বা পোস্ট করবো বুঝিয়ে, যে আমরা মানে এটা শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা চলতেছে যে আমরা গোলা বারুদ কেনাতে, তারপরে ট্যাঙ্ক কামান কেনাতে যে পরিমাণ টাকা ইনভেস্ট করি বা টাকা খরচ করি প্রতি বছর, যেমন বাংলাদেশের বন্যাটা কিন্তু প্রতি বছরই হচ্ছে। এবার হয়তো বা একটু বেশি, কিন্তু প্রতি বছর কিন্তু এর চেয়ে কমও হয় না, বাট একটু কম হয়, কিন্তু বন্যা কিন্তু হয় প্রতি বছরই। ধরেন এই যে রিমোট এরিয়াতে যেতে পারতেছে না হেলিকপ্টারের, মাঝে মধ্যে হেলিকপ্টার দিয়েও যেতে পারতেছে না, খুবই রেয়ার কেসে, বাট এখন কিন্তু বোট নিয়ে যাওয়া পসিবল হচ্ছে না। আর আপনি চাইলেও হচ্ছে হেলিকপ্টার কিন্তু অতটা বেশি রেগুলার না আমাদের দেশে। আমি ওইদিন একটা লিস্ট দেখলাম যে আমাদের বাংলাদেশে যত টপ টপ কোম্পানি আছে সবগুলো কোম্পানি মিলিয়ে মাত্র 20টা হেলিকপ্টার বাংলাদেশ। তো এই যে যে পরিমাণ টাকা আপনার ট্যাঙ্ক গোলা বারুদের পিছনে ওরা ইনভেস্ট করে, যদি এর অর্ধেক পরিমাণ টাকা ড্রোনের পিছনে ইনভেস্ট করতো, কারণ এখন যদি বাংলাদেশে 500 ড্রোন থাকতো, তাহলে কিন্তু অ্যাটলিস্ট এই ড্রোন গুলো দিয়ে রিমোট এরিয়াতে যাওয়া যেত। কি অবস্থা দেখার জন্য। এখন কিন্তু ওই গতকালকে নিউজে দেখলাম ফেনীতে নাকি ফেনীকে রেড জোন করে দিছে, মানে ফেনীতে আর যাওয়াই যাচ্ছে না। আপনার মাঝে মধ্যে বৃষ্টির কারণে ভিজুয়াল জিরো হয়ে যাচ্ছে, মানে হেলিকপ্টারও সেখানে যাবে না। বাট এখন যদি এখানে ড্রোন থাকতো, আমাদের অনেকগুলা ধরেন 400-500 ড্রোন আছে, খুবই হাই কোয়ালিটির। তো এখন কিন্তু আমরা অ্যাটলিস্ট ওই ড্রোন দিয়ে গিয়ে দেখতে পারতাম, রেস্কিউ না করতে পারি, দেখতে পারতাম যে কি অবস্থা, এখানে কেউ আটকে আছে কিনা। আটকে থাকলে আমরা একটা, যদি আমাদের ভিজুয়াল 10% বা 20% চলে আসে, তখনই আমরা একটা হেলিকপ্টার পাঠাতে পারতাম রেস্কিউ করার জন্য। বাট দেখেন, জি আপনার সবাই হচ্ছে বোট আর হেলিকপ্টার নিয়ে দৌড়ে আছে। ভাই এই যুগে এখন আপনি হেলিকপ্টার খুঁজলে হবে না। এখন আপনাকে যে সিম্পল সিম্পল জিনিস আছে, লাইক যদি আমি ড্রোনের কথা বললাম, তো এই জিনিসগুলা নিয়ে ভাবতে হবে। আপনার হচ্ছে প্রতি বছরই বন্যা হচ্ছে, কিন্তু এটার সলিউশনটা কোথায়? তারপরে আপনার এই যে বাঁধ, আপনার প্রতি বছর যে বাজেট হয়, এই বাঁধের পিছনে কত টাকাই বা ইনভেস্ট করে। তো এখানে ন্যাচারাল ডিজাস্টার আপনি বলতে পারেন, অবশ্যই বলতে পারেন, কিন্তু এখানে আমাদের অনেক দায়ভার আছে যে কেন জি আমরা প্রতি বছর এই বন্যাতে আটকে থাকি। দেখেন আপনি, আহ প্রতি বছর সেম জায়গায় সেম জায়গায় বন্যা হচ্ছে, সেম জায়গায় বাঁধ ভাঙতেছে, বন্যা শেষ, ওরকম কোনো কাজ হচ্ছে না। না ওই এলাকায় নাকি কোনো ড্রেনের কাজ হয়, বাঁধের কাজ কি ওই রকম হয়, কিছুই কিন্তু হয় না। তো ন্যাচারাল ডিজাস্টার অবশ্যই বলতে পারেন, বাট এর দায়ভার অনেকটা আমাদেরকে নিতে হবে। জি 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 মেন সমস্যাটা আসলে এখন তো 50% হয়তো বা যতটুকু দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা হবে আরো পরে যখন পানিগুলি সরে যাবে, বিভিন্ন এক্স্যাক্টলি। পানি দূষিত রোগ প্লাস অন্যান্য আরো সমস্যা হবে। তখন মেডিকেল ট্রিটমেন্ট গুলি দেয়া এবং এত এই যে ম্যানেজমেন্টটা করা, এটা আসলে একটা চ্যালেঞ্জ হবে তখন। এখন প্লাস এইখান থেকে যেই লার্নিংস গুলি, এখন সরকার যদি এটাকে নোট ডাউন করে পরবর্তী পদক্ষেপ, এখন তো সরকার একটু এক্সেপশনাল সরকার, তাই না? এখন তারা, এবং যে রেজওয়ানা সিদ্দিকী, উনি তো খুবই এক্সপিরিয়েন্স এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্লাস উনি আগেও পরিবেশ বন মন্ত্রণালয়ে ছিলেন। তো উনি যদি এখন ভালো করে এটাকে পয়েন্ট আউট করে যে আসলে একটা মানে রোড ম্যাপ যদি দেখাই দিয়ে যেতে পারে, কারণ বাংলাদেশের যে
মন্ত্রণালয়ে যারা বসে এরা তো বেশিরভাগই আন্ডার মেট্রিক, জানেনই। এখন সচিবালয়ের সচিবরা বা ব্যুরোক্রেসি দিয়ে কতটুকু চালানো যায় অনেক মানে এখানে আছে, অনেক ব্যাপার আছে, কারণ এটা চাইলেও পারে না। রাজনৈতিক সমস্যা আছে, প্লাস এখানে যার যার পকেট ভারী করতে হবে, এই জন্য আসলে ওই বাজেটটা প্রপারলি ইউটিলাইজ হয় না। কিন্তু এখন তো হুম। সরকার এক্সেপশনাল, এখন চাইলে এর একটা রোড ম্যাপ তৈরি করে দেখাই দিতে হবে যে আমরা এই সমস্যাটা থেকে কিভাবে বের হয়ে আসছি এবং কিভাবে পরবর্তী পদক্ষেপ গুলি পরবর্তীতে তাহলে একটা মাইল ফলক হয়ে থাকলো যে হ্যাঁ পরবর্তী যেই সরকারই আসুক যে আমরা তো দেখাই দিচ্ছি এইভাবে করো। যদি তখন সদিচ্ছা না থাকে তখন এটা অন্য পর্যায়ে গেল যে হ্যাঁ তখন জবাবদিহিটা আমরা নিয়ে আসতে পারি যে কেন হচ্ছে না, আগে তো হয়েছে। আর আরো একটা জিনিস সেটা হচ্ছে যে এখন থেকে আরেকটা জিনিসও করা যায়, যেমন আমাদের দেশে যে ফাউন্ডেশন গুলো উঠে যাচ্ছে, যেমন আসুন্না ফাউন্ডেশন মাশাআল্লাহ প্রায় অনেকটা উঠে গেছে। এরকম দুই একটা ফাউন্ডেশন যখন উঠে যাবে, সব কাজ কেন আমাদের সরকারের আশায় বসে থাকতে হবে? যে রাস্তা একটা হ্যাঁ ভেঙে গেছে, কবে হচ্ছে একটা বিল পাস হবে, কবে সিটি কর্পোরেশন থেকে আমি অনুমতি পাবো, কি দরকার এত হ্যাসেলের? আমাদের এলাকায় বা আমাদের হচ্ছে এই ডিস্ট্রিক্টে একটা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের লোক আসবে, রাস্তাটা ভেঙে গেছে, ফাউন্ডেশনের টাকা দিচ্ছি, রাস্তাটা ঠিক করে দাও। কবে বিল পাস হবে, কবে কি হবে, এত কিছু করার দরকার নাই তো। আপনার ছোট্ট একটা কালভার্ট ভেঙে গেছে, ওইটার জন্য আপনি বিল পাস করতে 6 মাস লাগাইতেছেন, কোনো দরকার নাই। তাহলে এই ফাউন্ডেশন গুলোর কাজ কি? আপনি যে এত লাখ লাখ কোটি কোটি টাকা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় জমি কিনে রাখছেন, যেমন বিদ্যানন্দ, মেইন ঝামেলাটা কোথায় হয়েছে? যারা বিভিন্ন জায়গায় জমি কিনে রাখছে, আপনি জমি দিয়ে কি করবেন? আপনার একটা ফাউন্ডেশন, আপনার একটা ওয়্যার হাউস দরকার ম্যাক্সিমাম, বা প্রতিটা জেলায় একটা করে আপনি ওয়্যার হাউসও রাখতে পারেন। দেখা যাচ্ছে আপনি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি কিনে রাখছেন, এগুলো রিজন কি? আপনার ফাউন্ডেশন, আপনি তো এখানে হচ্ছে ইসের বিজনেস করতে আসছেন না, ওই যে জমির বিজনেস এর নামটা জানি কি, রিয়েল এস্টেটের বিজনেস, আপনি তো রিয়েল এস্টেটের বিজনেস করতে আসেন না। আপনি ফাউন্ডেশন, আপনার ম্যাক্সিমাম যে রিমোট ডিস্ট্রিক্ট গুলাতে একটা ওয়্যার হাউস থাকতে পারে, যে এখানে এসে আমরা আমাদের ডোনেশন গুলা রাখি। তো এই যে ব্যাপারগুলা, এগুলা হচ্ছে ফিক্স করলে সবকিছু সরকারের জন্য অপেক্ষা করতে হয় না, আমাদের ফাউন্ডেশন গুলো অনেক কিছু করে ফেলতে পারে। হুম, ঠিক যেমন আছে, এই যে তবে এখানে আসুন্না একটু ফাউন্ডেশন। মানে জবাবদিহিতার ব্যাপার আছে। আসলে এই যে ফাউন্ডেশন টাকাগুলি যে খরচ করতেছে, এখন এটা কোথায় খরচ হচ্ছে, কারা এটার বেনিফিশিয়ারি, এবং এখন এটাকে কোনো প্রপার কিন্তু একটা ট্র্যাকিং নাই। হ্যাঁ, এখন যে আমি যদি দেখতে চাই যে হ্যাঁ আমার টাকাটা কোথায় গেল, কে পাইলো ফাউন্ডেশন আসলে। অডিট আছে, জি, ফাউন্ডেশন অডিট আছে সরকার। হ্যাঁ অডিট যেমন হলে ঠিক আসন্না আছে। ফাউন্ডেশন, হ্যাঁ অডিট হয়। যেমন আসন্না ফাউন্ডেশনের যে চেয়ারম্যান আহমদুল্লাহ হুজুর, উনি হচ্ছে মাঝে মধ্যে এই সংবাদে এসে বলে যে আমাদের এই মাসে অডিট হয়েছে, আমরা এত টাকা এইভাবে খরচ করেছি। অডিট হয়, যেমন অনেক বড় বড় যে ফাউন্ডেশন গুলো গভর্নমেন্ট থেকে অডিটে আসে, অডিট হয় যে আপনি এই মাসে কত টাকা এসেছে, কোথায় কি খরচ করেছে, সবকিছু অডিট হয় আসলে। এবং এই অডিট রিপোর্ট গুলি কি তারা পাবলিশ করে? আমি আসন্না ফাউন্ডেশন মাঝে মধ্যে পাবলিশ করে, কিন্তু এখন তো তারা অনেক বিজি, কারণ এখন তারা ওই, আমার মনে হয় তারা হচ্ছে সবকিছু রেডি করতেছে, যেখানে যেটা খরচ করতেছে হয়তো বা সবকিছু একটু নর্মাল হলে আস্তে আস্তে মনে হয় রিলিজ করবে যে কোন টাকা কত কোন জায়গায় খরচ করেছে। কারণ এমনি তো আসন্না ফাউন্ডেশনের উপরে অনেক চাপ আসতো, যেটা আমরা আগে জানতাম না। সরকার পতন হওয়ার পরে উনি অনেক টক শোতে এসে সবকিছু বলছে আর কি, যে কত কত ওনার উপরে প্রেশার আসতো। তো হয়তো বা উনি যে এখন তো এমনি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তো উনি মনে হয় এবার হচ্ছে সব হিসাবই পাবলিক করবে, এবার এটা করা উচিত একটা ফাউন্ডেশন, কোন টাকা কোন জায়গায় গিয়েছে। কারণ উনি যদি পাবলিশ না করে, 20 কোটি টাকা কোনো টাকা না একটা এত বড় একটা ফাউন্ডেশন, উনি যদি আজকে এই 20 কোটি টাকার হিসাব না দিতে পারে, উনি হয়তো বা কিছুদিন পরে 120 কোটি টাকা ডোনেশন পেত, সেটা আর পাবে না, মানুষ আর দিবে না। কিন্তু যদি উনি এই 20 কোটি টাকার হিসাব খুব সূক্ষ্মভাবে দিয়ে দেয়, হয়তো বা দেখবেন সামনের বনে উনি 120 কোটি টাকা পেয়ে গেছে। জি, তো এটাই, কি করে দেখা যায় উনি। এবং এই যে ডিস্ট্রিবিউশন গুলি, এটার জন্য আমরা একমাত্র রিলায়েবল সোর্স হচ্ছে বাংলাদেশে আর্মি, এছাড়া কিন্তু অল্টারনেটিভ কেউ নেই। আর কেউ এটার উপরে এখন মানে বিশ্বাস করে না কেউ কাউকে, এরকম একটা অল্টারনেটিভ তো থাকার সোর্স কথা তৈরি না, করে। সেনাবাহিনীর আসলে কাজ কি? দেশের ক্রান্তি লগ্নে তো ওদের কাজ, এত জি, হাই এত হিউজ একটা ওরা জায়গা নিয়ে রাখে ক্যান্টনমেন্ট, এত এত সৈন্য দিয়ে ওরা করবে এটা কি? সারা বছর তো বসেই থাকে, মানে কথার কথা আর কি। ওরা যদি দেশের ক্রান্তি লগ্নে যদি কাজ না করে, করবে এটা কি? ওদেরকে ছাড়া তো হচ্ছে ইউজ করা উচিত না। যে সেনাবাহিনী একটা যেমন এই সিচুয়েশনে পুলিশ করতে পারবে না, পুলিশ যদি এই সিচুয়েশনে হ্যান্ডেল করতে আসে, তাহলে সিটি হ্যান্ডেল করবে। সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপর হচ্ছে নেভি, ওদের কাজই তো হচ্ছে ক্রান্তি লগ্নে কাজ করা। আমার মনে হয় ব্যাপারটা ঠিকই আছে, সেনাবাহিনী ছাড়া কারোর উপরে ট্রাস্ট করাটাও উচিত না, কারণ এখানে কিন্তু কোটি কোটি টাকার হিসাব, একটা হচ্ছে ডোনেশন ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন প্রবলেমে আসি ভাই। আর সরি, অন্যান্য মেম্বাররা হয়তো বা বোরিং ফিল করতেছে, না না, কারণ ব্যাপার না, মাঝে মধ্যে সমসাময়িক ব্যাপার নিয়ে কথা বলতে হয়, কারণ আমরা এগুলো তো আমাদের সবার আগে। লার্নিং আছে, আপনার অনেক লার্নিং এটা প্রবলেম ছিল, এটা দেশের প্রবলেম বিদায় আপনি এটা নিয়ে কথা বলতে পারছেন, কারণ এটা বর্তমানে বড় ইস্যু। এর কারণে কেউ বোরিং হওয়ার কথা না এখানে। হুম হুম হুম, এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, তো এখন প্রবলেম হচ্ছে আমার ওই ইসে আপনার PP3-তে, সরি PP3-তে ওই যে প্রবলেম নাম্বার 10, 11, 12, এখানে 3টা স্টোরি আছে। এখন এই স্টোরিগুলি আসলে আমি বুঝতেছি না, এবং এটাকে আমি কোন টেকনিকে মানে আসলে হ্যান্ডেল করব। এখানে প্রশ্নটা কি বলছে সেটাই আমি বুঝতেছি না। মানে এই ধরনের ঠিক আছে, প্রবলেমগুলি আমি সলভ করার সময় কি কি জিনিসগুলি খেয়াল করব বা কিভাবে আমি অ্যাপ্রোচটা নিতে পারি, এই জিনিসগুলি একটু। এটা হচ্ছে PP3-তে প্রবলেম নাম্বার 10, 11, 12। আচ্ছা, আপনার সিনারিও বেস প্রবলেমের ক্ষেত্রে যেটা করতে হবে, ওই প্রবলেমের সিনারিও বেস প্রবলেমের আগের যে প্রবলেম গুলা থাকে সবগুলো প্রবলেম খুব ভালো মতো সলভ করতে হবে। এবং সিনারিও বেস প্রবলেমে, আচ্ছা ঠিক আছে, সিনারিও বেস প্রবলেমে আপনার মানে যখন আপনি একটা প্রবলেম রিড করবেন, যে একটা প্রবলেম আমি করতেছি, তখন ওইটাকে কখনো মনে করা যাবে না যে আমি প্রোগ্রামিং করতে বসছি, আমাকে এই গল্প অনুযায়ী একটা কোড লিখতে হবে। আপনি জাস্ট গল্পের মতো 3-4 বার পড়বেন। এরকম সিনারিও থাকে, এরকম সিনারিও আমরা হচ্ছে এক্সপেরিয়েন্স করেছি, যে প্রথম 3 থেকে 4 বার পড়েছি কন্টেস্টের সময় ইউনিভার্সিটিতে। 3 থেকে 4 বার পরেও কখনো কল্পনাও করিনি এই প্রবলেম সলভ করতে পারবো। তখন যে স্ট্র্যাটেজিটা আমরা ফলো করতাম, কোশ্চেন করতাম, বা ভুলেও চিন্তা করতাম না যে এটা আমার কোড করতে হবে। আমরা মনে করতাম যে আমাকে একটা গল্প দিয়েছে, গল্পটা আমাকে বুঝতে হবে। তো প্রথমে আমরা গল্পটা বুঝতাম। যখন গল্পটা আমরা প্রায় 80 to 90% বুঝে যেতাম, তখন ইচ অ্যান্ড এভরি লাইন দিয়ে কি আসলে বোঝানো হয়েছে এবং এই প্রবলেমটা সলভ করতে আমার কি কি ভ্যারিয়েবল লাগতে পারে সেই ভ্যারিয়েবল গুলো আগে একটু লিখে ফেলতাম। যে এখানে আমাকে ইভেন নাম্বার বের করতে বলতেছে, হয়তো বা কোনো কারণে একটা ভ্যারিয়েবল লিখে ফেললাম ইভেন নাম্বার। তারপরে আমার কি কি ইনপুট লাগতে পারে টেস্ট কেস দেখে বুঝতাম। যে সবসময় আপনার সিনারিও বেস প্রবলেম গুলা যে আপনি সিনারিওটা পড়ে বুঝে যাবেন এরকমও না। এরকম অনেক মানে এক্সপেরিয়েন্স আছে আমার, যে আমি সিনারিও দেখে বুঝি নাই, হয়তো 50 to 60% বুঝেছি, বা টেস্ট কেস দেখে বুঝে গেছি যে আসলে কোশ্চেনটা কি আর অ্যান্সারটা কিভাবে হতে পারে। এরকমও হয় মাঝে মধ্যে, আপনি সিনারিও পড়ে দেখবেন বুঝেন নাই, টেস্ট কেসটা ভালো মতো খেয়াল করতেছেন, এটা টেস্ট কেস, এটা হচ্ছে আমার আউটপুট, কিভাবে কেমন হতে পারে, সিনারিও তো তবে 50-60% বুঝছেন, তখন বোঝা যায়। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে গল্পটা যখন আপনি বুঝবেন, তখন আপনি কখনো মনে করবেন না যে এটা দিয়ে আমাকে কোড করতে হবে। অনেকে যেটা করে, গল্পটা পড়ে আবার একই সাথে চিন্তা করে কিভাবে এটা কোড লেখা যায়। এই দুই চিন্তা একসাথে করলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, ব্রেইনে প্রচন্ড পরিমাণ প্রেশার পড়ে। প্রথমে আপনি সিনারিওটা বুঝবেন, তারপরে আপনার ইনপুটটা কি হতে পারে, কি টাইপের হতে পারে সেটা আপনি বুঝে গেলেন। কোনো কনস্ট্রেন্ট যদি দেয়া থাকে সেটা বুঝে গেলেন যে আমার লং লং ডিক্লেয়ার করতে হবে নাকি ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে নাকি ডাবল ডিক্লেয়ার করতে হবে। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি হয়তো বা লজিক বিল করে ফেলছেন, বাট যেখানে দরকার ইন্টিজার সেখানে লিখে রাখছেন লং লং। সেটা না, ইন্টিজার এখানে লং লং ইউজ করলে সমস্যা নেই, বাট যেখানে লং লং দরকার সেখানে আপনি ইন্টিজার ইউজ করতেছেন, প্রবলেম কিন্তু একসেপ্টেড হবে না, আপনি আপনার লজিক যতই পারফেক্ট থাকে। তো ইন্টিজার লং লং এই জিনিসগুলো পারফেক্টলি বুঝতে হবে। তারপরে চলে যেতে হবে মেইন লজিকে, যে কোশ্চেনটা কি বলেছে। আর আরেকটা জিনিস হলো, এটা এটা হলো আমার মনে হয় সর্বপ্রথমে বলা উচিত ছিল, যে কোশ্চেনটা রিড করার সময় যদি কোনো কিওয়ার্ড দেখতে পান বা কোনো ওয়ার্ড দেখতে পান যে ওয়ার্ড সম্পর্কে আপনি জানেনই না, জীবনের প্রথম দেখছেন এই ওয়ার্ড। সাপোজ ধরেন এজ এন এক্সাম্পল, আপনি স্ট্রিং এর প্রবলেম সলভ করতে গিয়ে দেখলেন সাবস্ট্রিং নামে একটা ওয়ার্ড আছে, আপনি সাবস্ট্রিং জীবনেও শুনেননি আপনার এন্টায়ার লাইফে, তাহলে আপনি এই প্রবলেম যতবারই রিড করেন সলভ করতে পারবেন না। কারণ সাবস্ট্রিং জিনিসটা কি সেটা তো আপনাকে আগে বুঝতে হবে। সাবস্ট্রিং রিলেটেড বেসিক কয়েকটা প্রবলেম আপনাকে সলভ করতে হবে, তারপরে এই কোশ্চেনে আসতে হবে। এটার সলিউশনটা কি? ওই কিওয়ার্ডটা কপি করবেন, কপি করে গুগলে সার্চ করবেন যে হোয়াট ইজ মিনিং, হোয়াট ডাজ ইট মিন বাই সাবস্ট্রিং ইন সি প্রোগ্রামিং, বা যে কোনো যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতেছেন। তো আপনি দেখবেন অনেক ভালো ভালো আর্টিকেল আসবে, যেমন সি প্রোগ্রামিং দিয়ে সার্চ করলে প্রথমে আসবে গিগস ফর গিগস,
তারপর আসতে পারে প্রোগ্রামিস, তারপর আসতে পারে W3 স্কুল। যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আগে ওই জিনিসটা করবেন যে এই কিওয়ার্ডটা দিয়ে কি বোঝাচ্ছে। ওইখানে কিছু বেসিক এক্সাম্পল দেওয়া থাকবে, এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে এই কিওয়ার্ডটা আপনি বুঝে গেলেন, কিওয়ার্ডটা কি রিলেটেড সেটাও বুঝে গেলেন। তারপরে আবার কোশ্চেনে ব্যাক করবেন, আবার পড়া শুরু করবেন। আবার যদি কোনো নতুন কিওয়ার্ড পান, আবার সেই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে। ঠিক এইভাবে সিনারিও বেস প্রবলেম গুলো আগায়। সিনারিও বেস প্রবলেম গুলো এরকম না যে আপনি একটা প্রবলেম ধরছেন 1 ঘন্টার মধ্যে সলভ করে ফেলতে পারবেন। কিছু সিনারিও বেস প্রবলেম থেকে 2 দিন 3 দিন লেগে যায়, কারণ ওই যে প্রবলেমের ভিতরে মিনিমাম 10-12টা কিওয়ার্ডই থাকে যেগুলো আপনার জন্য নতুন। তো সেগুলো সম্পর্কে একবার আইডিয়া নিতে হবে, তারপরে তো আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। আপনি কি বুঝতে আচ্ছা পারছেন? ভাইয়া, ঠিক আছে, মানে মোটামুটি যতটুকু বুঝলাম। তবে একটা এক্সাম্পল করলে মানে জাস্ট মানে কোন অ্যাপ্রোচে আগাচ্ছেন এবং সেই এক্সাম্পলটা করার সময় যে হয়তো বলে দিলেন যে যেমন এই প্রবলেমটাতে আমরা এই জিনিসগুলি নোট ডাউন করতেছি, এই জিনিসগুলিকে টার্গেট করতেছি, আপনি এই অ্যাপ্রোচে আগাবেন, তাহলে এরকম একটা সুবিধা হতো আর কি। যেমন ফর এক্সাম্পল নাম্বার 10টাই আমরা করতে পারি যদি সময় থাকে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। উম, আপনি করে দেখান ভাইয়া, কারণ আমি তো আসলে অনেক সময় লাগবে, মানে ওটা আচ্ছা, পিপি কত নম্বর? এটা হচ্ছে সরি PP3 এর 10 নম্বর প্রবলেম, PP3। Okay. The elections in Sheffield have concluded and the results are in. আচ্ছা, শেফল্যান্ড হচ্ছে একটা জায়গার নাম। এটা হচ্ছে একটা জায়গার নাম বুঝিয়েছে যে আপনি বাংলাদেশ ধরতে পারেন, যে বাংলাদেশে ইলেকশন হয়েছে, ইলেকশন হলো, সেটার রেজাল্টটা হচ্ছে জাস্ট চলে আসছে আর কি। শেফ রিসিভ এক্স ভোট। শেফ হচ্ছে একটা ব্যক্তির নাম, সে হচ্ছে এক্স ভোট পেয়েছে। এন্ড হিজ রিভাল শেফু, রিভাল মানে ধরেন আপনি বিপরীত বলতে পারেন বা বিরোধী দল বলতে পারেন, তার নাম হচ্ছে শেফু। হতে পারে বিরোধী দল বা এরকম কিছুই হতে পারে, লেটস সি। মানে আমি জাস্ট আইডিয়া করে বললাম আর কি। এটা মনে হয় নতুন প্রবলেম, অ্যাডমিন সেট করেছে, আমি দেখলাম। আমার এখানে ওয়েদার ভালো না, আমি নেট স্লো হয়ে গেছি, বা ট্যাব গুলোর কারণে স্লো হতে পারে। আচ্ছা, এটা আসতে থাকুক, আমার নেক্সট প্রবলেম। তো বিরোধী দল সে হচ্ছে ওয়াই ভোট পেয়েছে, মানে পুরো একটা রাজনৈতিক ব্যাপার স্যাপার। একটা জায়গা আছে শেফল্যান্ড, সেখানে ভোট হয়েছে। সেখানে দুইজন প্রার্থী আছে, একজন হচ্ছে শেফ আর একজন হচ্ছে শেফু। তো শেফ যে আছে সে হচ্ছে এক্স ভোট পেয়েছে আর শেফু হচ্ছে ওয়াই ভোট পেয়েছে। সো নেক্সট মুভ। শেফ থিংস হি ডমিনেটেড দ্য ইলেকশন ইফ অ্যান্ড অনলি ইফ he received at least double the number of votes শেফু received। মানে শেফ মনে করতেছে আমি হচ্ছে এই ইলেকশনটাকে ডমিনেট করতে পারবো ইফ এন্ড অনলি। এই যে একটা ফ্রেজ, আমি এটা একটা ফ্রেজ বলবো কারণ এই জিনিসটার সাথে আপনি আরো অনেকবার পরিচিত হবেন। ইফ এন্ড অনলি মানে ইফ এন্ড অনলি দিয়ে বুঝাতে হয় খুবই স্ট্রিক্টলি জিনিসটাকে মেনটেন করতে হবে, যে ইফ এন্ড অনলি ইফ হি রিসিভ এট লিস্ট, অন্তত ডাবল দা নাম্বার অফ ভোট শেফু রিসিভ। মানে শেফু যে ভোটটা পাবে সে যদি তার চেয়ে লিস্ট ডাবল পায় তাহলে সে ইলেকশনটাকে ডমিনেট করতে পারবে। ওকে, তো এখানে বলছে ডিড শেফ ডমিনেট দ্য ইলেকশন, শেফ কি ডমিনেট করতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। সাপোজ ধরেন আমাদের হচ্ছে এখনকার যে দেশের অবস্থা, সার্জিস আর হচ্ছে আরেকজন কে ধরতে পারি, আসিফ। আমি দুইজনকে সার্জিস আর আসিফকে ধরতে পারেন। তো সার্জিসের জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি একটু হলেও বেশি আছে। তো সার্জিস ভাবলো যে আমি হচ্ছে ইলেকশনটাকে ডমিনেট করতে পারবো যদি আমি আসিফ থেকে লিস্ট ডাবল ভোট পাই। তো ধরেন এখন আসিফ ভাই ভোট পাইছে হচ্ছে 20, আর শেফ ভোট পেয়েছে হচ্ছে 40, তাহলে তার লিস্ট দ্বিগুণ পেয়েছে, তার মানে শেফ ডমিনেট করতে পারছে। তার মানে কন্ডিশনটা খুবই সিম্পল যে এক্স, আচ্ছা আমি কন্ডিশন না বলে দিই, দেখি ইনপুট ফরম্যাট কি হয়, যে দ্য অনলি লাইন অফ ইনপুট কন্টেন্টস টু স্পেস সেপারেটেড ইন্টিজার এক্স এন্ড ওয়াই। তার মানে আমার ইনপুট ফিল্ডে একটাই লাইন থাকবে, যেই লাইনের মাধ্যমে আমি এক্স আর ওয়াই ভ্যালুটা নিতে পারবো। এক্স দিয়ে কি বোঝাচ্ছে, দ্য নাম্বার অফ ভোটস রিসিভ বাই শেফ অ্যান্ড শেফু রেসপেক্টিভলি।
তো এই লাইনটার সাথেও আপনি অনেকবার দেখা হবে আপনার এই ফেজটা সেম ফেজের সাথে। আউটপুট কি হবে, যে প্রিন্ট আ সিঙ্গেল লাইন কন্টেইনিং দ্য অ্যান্সার, একটা লাইন আপনাকে প্রিন্ট করতে হবে যেটা কন্টেইন করবে হয়তো ইয়েস অথবা নো উইদাউট কোয়ার্টস, মানে আপনি প্রিন্ট করার সময় কোয়ার্ট প্রিন্ট করতে পারবেন না, ডিপেন্ডিং অন ওয়েদার শেপ ডমিনেটেড দ্য ইলেকশন অর নট। ইয়েস অর নো কার উপরে ডিপেন্ড করতেছে, সে যদি ডমিনেট করতে পারে তাহলে আন্দাজ। ইচ লেটার অফ দ্য আউটপুট মে বি প্রিন্টেড ইন আইদার আপার কেস অর লোয়ার কেস। আচ্ছা, এই জিনিসটা আমাদের সাথে মিলবে না, কারণ আমরা যেই ফরম্যাটে দিয়েছি সেই ফরম্যাটে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে কোড শেপের একটা প্রবলেম, তো এই লাইন দরকার নাই। তো এবার কনস্ট্রেন্টসটা কি, যে আমার এক্স আর ওয়াই যেই দুইটা ইনপুট আছে, এই দুইটা ইনপুট ম্যাক্সিমাম হবে 1 থেকে 100 এর মধ্যে। তাহলে তার মানে এক্স এর ভ্যালু 100 হতে পারে, ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম 100 হতে পারে। তার মানে আমরা তো জানি আমাদের ইন্টিজারের মধ্যে 10⁹ পর্যন্ত স্টোর করা যায়, আর সেখানে 100 কোনো ব্যাপার। তার মানে এক্স আর ওয়াই সুন্দর করে ইন্টিজার টাইপে হয়ে যাবে। তো এই যে আমি বুঝে ফেললাম যে আমার ভ্যারিয়েবল কি টাইপে ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। প্রথম স্টেজে আমি কোশ্চেন বুঝে গেলাম একদম গল্পের মতো করে, নিজের রিয়েল লাইফ থেকে একটা এক্সাম্পল তৈরি করে ফেললাম সার্জিস আর আসিফ ভাইকে দিয়ে। তারপরে আমি হচ্ছে ডেটা টাইপ বুঝলাম, যেটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আপনি ডেটা টাইপ ভুল ডিক্লেয়ার করলে আপনার লজিক যদি একদম কারেক্ট হয় তারপরে কোনো লাভ নাই, সেটা বুঝলাম আমরা। দেন হচ্ছে, আচ্ছা আমি টেক্সট ফরম্যাটে না দিয়ে রিভিউ ফরম্যাটে দেখাই, আপনাদের সুন্দর লাগবে, সরি ফর দ্যাট। তো কনস্ট্রেন্টসে হচ্ছে এটা দেখো। এখন দেখেন ইনপুট একটা দেয়া আছে অনলি 79 আর 40। 79 হচ্ছে এক্স এর ভ্যালু, মানে হচ্ছে শেফ, আর 40 হচ্ছে শেফুর ভ্যালু। তো এখন শেফ ভোট পেয়েছে 79, শেফু ভোট পেয়েছে 40। তো শেফ ডমিনেট করতে পারবে কখন, অ্যাটলিস্ট শেফু থেকে দ্বিগুণ ভোট পেতে হবে। কিন্তু শেফু ভোট পেয়েছে 40, ও ভোট পেয়েছে 79, 40 দ্বিগুণ হচ্ছে 80, তাহলে তো সে ডমিনেট করতে পারলো না, এই জন্য আউটপুট আসছে নো। আর যদি এখানে 80 থাকতো অ্যাটলিস্ট, তাহলে প্রিন্ট হতো ইয়েস। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। জি ভাই। যেমন এই যে আমাদের সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড ইনপুট যেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই নাই, এক্সাম্পল দিয়ে দিই, পরবর্তী আমি একটা সেট করে দিব। যে এক্স পেয়েছে 28, ওয়াই পেয়েছে 14, শেফ এন্ড শেফু। তাহলে 14 দ্বিগুণ হচ্ছে 28, তার মানে অ্যাটলিস্ট সে পেরেছে, তার মানে সে ডমিনেট করতে পেরেছে। এবার আমি এই শেফ শেফু ইলেকশন মিলেকশন সব বাদ দিয়ে দেই। মেইন কন্ডিশনটা কি, আমার ওয়াই এক্স এর ভ্যালু যদি ওয়াই এর ভ্যালুর চেয়ে দ্বিগুণ হয় তাহলে ইয়েস প্রিন্ট হবে, আদারওয়াইজ নো প্রিন্ট হবে। গ্যাঞ্জাম এখানে, মেইন লজিক এটাই। এতক্ষণ এই যে ইলেকশন এক্স ওয়াই দিয়ে অনেক কিছুই বলেছি, এখন ডিরেক্ট বলে দিলাম যে ওয়াই এর যে ভ্যালুটা আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু দ্বিগুণ হতে হবে, যদি হয় তাহলে ইয়েস হবে, না হলে নো, শেষ। এখন দ্বিগুণের চেয়ে বেশিও হইতে পারে, এখন এখানে 28 না 3 14 কত, যতই হোক, তাহলে সেটা তাহলেও সে হচ্ছে ডমিনেট করতে পারে। মোট কথা এখানে এই কি কোনো কন্ডিশনের হেল্প নিতে হবে, যেমন ইফ এলস এরকম কোনো কন্ডিশনের হ্যাঁ, কন্ডিশন ছাড়া কিভাবে করবেন, কিভাবে হবে সেটাই। কন্ডিশন ছাড়া তো পসিবল না। আপনি চেক করবেন না কন্ডিশন যে আমার এক্স এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু থেকে অ্যাটলিস্ট দ্বিগুণ কিনা, তাহলে কন্ডিশন, এখানে তো একটা কন্ডিশন আসছে, যখনই মাথায় কন্ডিশনের গন্ধ পাবেন প্রবলেমে, তার মানে ইফ এলস চলে আসছে। যখনই আপনি গন্ধ পাবেন যে আমার সেম থিং কিছু আনতে হবে, বারবার আনতে হবে, তখন তার মানে ফর লুপের গন্ধ পাবেন, এরকম ভাবে বুঝতে হবে। আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, আপনার যদি প্রবলেম গুলো সলভ করতে সমস্যা হয়, তাহলে আপনি আমাদের ক্লাসগুলো করতে, মানে যেমন আপনার হচ্ছে কালকে ক্লাস আছে, যেমন জি। আপনি হচ্ছে এখন ইফ এলস এর প্রবলেমে আটকে যাচ্ছেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার আচ্ছা আপনি আগের প্রবলেমগুলো সলভ করতে পারছেন সবগুলো? জি জি আচ্ছা, সবগুলো যদি সলভ করতে পারেন তার মানে বেসিকের প্রবলেম নাই, ইফ এলস বুঝছেন আপনি, জাস্ট হচ্ছে এখন প্রবলেম সলভ করলে লজিক বিল্ড হবে। ঠিক আছে, জি সমস্যা নেই, মেইন ক্লাস করতে হবে না আপনাকে, আপনি জাস্ট প্রবলেম গুলো সলভ করা ট্রাই করেন, এবং আই থিঙ্ক আপনি এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করলে সলভ করতে পারবেন। জি 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 না, আহ, এটা ইজি। এখন মোটামুটি আপনি বলছেন তো, এখন মোটামুটি একটু মানে কনফিডেন্স পেলাম। আচ্ছা, পরেরটা একটু কাইন্ডলি। আচ্ছা, পরেরটা। মানে এমন হয় না, অনেক সময় ভালো ডাক্তারের কাছে গেলে ডাক্তার জাস্ট হাতটা ধরলে দেখা যাচ্ছে যে রোগ অর্ধেক ভালো হয়ে গেছে। আচ্ছা,
ওয়ান হট সামার ডে, পিটি আরেকটা নাম, and his friend Billy decided to buy a watermelon. মানে তারা চিন্তা করতেছে যে দুইজনে মিলে একটা হচ্ছে তরমুজ কিনবে। দে চুজ দ্য বিগেস্ট এন্ড দ্য রিপেস্ট ওয়ান। তো তারা চিন্তা করতেছে যে অনেক বড় হতে হবে এবং রিপেস্ট হতে হবে। তো আপনারা যদি এখানে এই সেন্টেন্সটা সম্পর্কে যদি না বুঝেন, সাপোজ কেউ একজন বুঝলেন না যে ভাই এইটার সেন্টেন্সটার বাংলাটা কি, যেমন এই যে আমি যেটা বলেছিলাম রিবেল মানে হয়তো প্রতিদ্বন্দ্বী টাইপের কিছু হবে, সেটাই হয়েছে। তো এরকম কিছু একটা বললেন যে তারা সবচেয়ে বড় এবং পাকা বেছে নিয়েছে, মানে বেছে নিতে চাচ্ছে বা কিছু একটা। বা আরেকটা জিনিসও যাদের হচ্ছে প্রথমে একটু একটু প্রবলেম হবে, তারা একটা কাজ করতে পারেন, যেটা আমি করতাম অ্যাজ দ্য বিগিনিং ফেজ। পুরো জিনিসটাকে কপি করতাম, কপি করে আমি মনে করতাম আমাকে একটা গল্প দিছে, তো গল্পটাকে পড়ি। খুব ভালোই লাগে গল্প করতে। যে এক গরম গ্রীষ্মের দিন পিট এবং তার বন্ধু বিলি একটি তরমুজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাকা বেছে নিয়েছে, ঠিক আছে। এরপরে তরমুজটির ওজন করা হয়েছিল এবং দাঁড়িপাল্লায় দেখা গেছে ডাব্লিউ কিলো। কারণ ডাব্লিউ কিলো না, এখানে আপনি বললেন ডাব্লিউটা কই, ডাব্লিউ কিলো এখানে আছে, ডাব্লিউ কিলোই থাক, আমরা এক্সাম্পল দিতে পারবো অনেকগুলো। তারা তৃষ্ণায় মারা গিয়ে বাড়ি চলে গেল। মারা গিয়ে গুগল এটা করে অনেক আচ্ছা, সময়। আচ্ছা এবং বেরি ভাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ও মাই গড, দরকার নাই ভাই, আমি ইংলিশে বলি। আচ্ছা, মানে পিটিএন বেলি আর তৃষ্ণা কাতর হয়ে আর কি, যে তৃষ্ণা বুক হ্যাঁ ফেটে হ্যাঁ যাচ্ছে এই অবস্থা। হ্যাঁ, they rushed on dying of thirst and decided to divide the berry. আচ্ছা, however they faced a hard problem. তারা জিনিসটাকে দুই ভাগ করতে চেয়েছিল, বাট তারা অনেক কঠিন একটা সমস্যার সম্মুখীন হচ্ছিল যে কিভাবে তারা দুই ভাগ করবে বা এরকম কিছু। তো পিটি এন্ড বিলি আর গ্রেট ফ্যান্স অফ ইভেন নাম্বারস। এই যে দেখেন, আপনি প্রথম কিওয়ার্ড পেয়ে গেছেন, না আপনি প্রথম কিওয়ার্ড এখানে পেয়েছেন যে ডিসাইডেড টু ডিভাইড দ্য বেরি। আপনার এটা হয়তো বা প্রথম প্রথম ধরতে পারবেন না যে প্রবলেমটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে। এতক্ষণ গল্প বলছে, এখান থেকে মেইন প্রবলেম শুরু হয়েছে যে এন্ড তারা ডিসাইড করতে, তারা জিনিসটাকে ভাগ করবে, কিন্তু তারা এই ভাগ করতে গিয়ে সমস্যা ফেস করতেছিল। তো এখন তারা দুইজন ইভেন নাম্বারের অনেক বড় ফ্যান ছিল, ঠিক আছে। দ্যাটস ওয়াই they want to divide the watermelon in such a way that each of the two parts weight, এখানে মেবি স্পেলিং মিস্টেক হয়েছে, weights even number of kilos। আচ্ছা, they want to divide the watermelon in such a way that each of the two parts, দুই পার্টের মধ্যে প্রতিটা পার্ট সমান হবে এবং ইভেন নাম্বার হবে। সাপোজ ধরেন এরকম হলো যে আপনি একটা তরমুজকে দুই ভাগ করছেন, সমান সমান হয়েছে, কিন্তু 3 কেজি 3 কেজি হয়েছে, এরকম হওয়া যাবে না। দুই ভাগ করবেন এবং প্রতিটা ইভেন নাম্বার সংখ্যক ওজন হতে হবে। ব্যাপারটা এখানে বলছে, আরেকবার পরে। That's why they want to divide the watermelon in such a way that each of the two parts weighs even number of kilos. At the same time, it is not obligatory that the parts are equal. আচ্ছা, not obligatory। বিগিনারদের জন্য আসলে এই ধরনের অ্যাপ্রোচটা একটু মানে টাফ হয়ে যায় না, এগুলি আসলে লাস্টের দিকে রাখলে মনে হয় ভালো হতো। আচ্ছা, মানে PP3 তে না দিয়ে, কারণ এখানে মাত্র অপারেটরের একটা ইয়ে হচ্ছে। এখন প্রথমে সে মাথা যদি এরকম হয়ে চুলছিলাম অবস্থা, তাহলে সে আগ্রহ হারিয়ে ফেলবে। আসলে এটার সলিউশনটা আমি যদি আপনাকে দেখাই না, আপনি হাসবেন। মানে আমরা মাঝে মধ্যে এরকম কিছু প্রবলেম দিই, কেন জানেন? আমি আপনাকে সত্য কথাই বলি, যদিও ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা মাঝে মধ্যে এরকম কিছু প্রবলেম দিই যাতে আপনারা আটকান এবং সাপোর্ট সেশনে আসেন এবং একটু চিন্তা করেন যে তাই হচ্ছে না কেন, কি বোঝানোর চেষ্টা করতেছে। কারণ আপনি যদি চিন্তা না করেন, সাপোজ আপনাকে আমি 20টা প্রবলেম দিচ্ছি, আপনি ধাপ সলভ করে গেছেন, আরে ইজি তো, আপনি একটু আলসেমি চলে আসবে। বাট প্রবলেম সলভিং কিন্তু চিন্তার বিষয়, আপনি একটু চিন্তা করতে হবে, যে চিন্তা করবেন, ধৈর্য তৈরি হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য মাঝে মধ্যে প্রবলেম গুলো দেওয়া হয়, বাট এর সলিউশনটা খুব ইজি, যেটা বুঝতেছেন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আগে এইটা সলভ করেন 10 নাম্বারটা। কারণ ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে কনফিডেন্ট অনেক কিছু নির্ভর করে, এটা সত্য। আপনি ধরেন একটা মানে আপনার এটাকে কি বলে, আপনার কমফোর্ট জোনে নাই একটা প্রবলেম, আপনি বুঝতেছেন যে এটা আপনার কমফোর্ট জোনের বাইরে। আপনি যখন আপনার কমফোর্ট জোনের বাইরে একটা প্রবলেম সলভ করতে পারবেন,
সেখান থেকে আপনি যে কনফিডেন্ট পাবেন, এমনও হইতে পারে সেই কনফিডেন্টের জোরে আপনি এটা সলভ করে ফেলছেন এবং আপনি অবাক হয়ে যাবেন, কি এটা সলভ করে ফেললাম, সাকসেস হয়ে গেল। আপনি নিজেও বুঝতে পারবেন না। এর মানে হচ্ছে আপনি আগের এক্সপেরিয়েন্স থেকে যে কনফিডেন্ট পেয়েছেন সেটাতেই করে ফেলছেন। তো এই জন্য আমরা সবাইকে বলি যে কখনো যে আমি 3 পারতেছি না, ঠাস করে 5-এ চলে গেলাম। যদি না আমরা আপনাকে বলি যে ভাই এটাতে বাগ আছে, আপনি এটা স্কিপ করেন, তাহলে। কিন্তু 3 পারতেছেন না, ওয়েট করেন, এটা নিয়ে ঘাটাঘাটি করেন। কিন্তু গুগল বা চ্যাট জিপিটি দেখেন না। গুগল চ্যাট জিপিটি দেখলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, সোজা কথা। আপনি গুগলে সার্চ করেন, গুগলে আপনি সারাদিন পড়ে থাকেন, দরকার হলে আপনি গুগলে সার্চ করে সলিউশন বের করার ট্রাই করেন। কারণ কি, আপনি যখন ধরেন গুগলে সার্চ করে একটা সলিউশন বের করে ফেলছেন হুবহু, কিন্তু এই যে আপনি বের করছেন, গুগল থেকে একটা জিনিস কিভাবে বের করতে হয় এটা কিন্তু আপনি শিখে গেছেন। চ্যাট জিপিটির কাছে মাত্র 21 সাল পর্যন্ত ডেটা আছে। 21 সালের পরে পৃথিবীতে যা ঘটে গেছে তার সম্পর্কে কোনো আইডিয়াই নেই তার কাছে। 21 সাল থেকে 24 সাল কিন্তু ভয়ঙ্কর একটা টাইম গেছে এআই তে বা মেশিন লার্নিং এ বলেন। এখন আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করেন, সেই 21 সালের ডেটা নিয়ে আসছে আপনার কাছে, হবে না। আপনি গুগলে সার্চ করেন, লেটেস্ট ডাটা দেখেন যে লেটেস্ট কি বলছে। এই জন্য চ্যাট জিপিটি, জেমিনি এখন এগুলো সার্চ করেন না, তাহলে সমস্যা হবে। গুগলে সার্চ করেন, আপনি হচ্ছে গুগলে সলিউশন দেখেন। ঠিক আছে ফয়সাল ভাই, আপনি আগে 10 নম্বরটা সলভ করেন, তারপরে ইনশাল্লাহ আমরা হচ্ছে দেখতাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে আজকের ক্লাসটা এখানে শেষ করতে হবে, কারণ ওয়েদারের অবস্থা ভালো না। অলরেডি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আই এম সরি ফর দ্যাট। যারা প্রবলেম ফেস করতেছেন তারা একটু টেক্সটিং করেন, আমি টেক্সটে হচ্ছে ট্রাই করতেছি। ঠিক আছে, সবাই শুনতে